আসসালামু আলাইকুম। আমরা নির্বাচনের সভা করছি, আমি জানি যে আপনারা সবাই আমাকে ভালোবাসেন। এত মানুষ তাদের কাজ কর্ম ফেলে এখানে আসছেন। আমাদের এই মানুষ নিয়ে ছোটবেলা থেকে আমি বড় হয়েছি। আমি আমার বয়সে যখন মানে শিশুকালের পরে কি কিশোরকালে আমি এই এলাকায় আমাদের বহু বন্ধু বান্ধব ছিল। আমাদের বানু বন্ধু ছিল, মারা গেছে। বানু চক্রবর্তী আমাদের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমাদের রবি কাকা আমাকে খুব স্নেহ করতেন। রবি কাকা চলে গেছেন। এখানে নিখিল বাবু ছিলেন, নিখিল কমিশনার, মুক্তিযোদ্ধা। আমার সঙ্গে অনেকদিন সে কমিশনারই করেছেন। নিখিল বাবু পৃথিবী ছেড়ে চলে গেছে। এইরকম এই এলাকার বহু মানুষ পৃথিবী ছেড়ে চলে গেছে। এই এলাকায় আমাদের রঞ্জিত দা ছিলেন, বিদ্যুতে চাকরি করতেন বোধহয় রঞ্জিত দা, শিমুলের আব্বা। রঞ্জিত দা আমাকে খুব স্নেহ করতেন। তার মৃত্যুর কিছুদিন আগে আমি তার বাসায় গিয়েছিলাম। তার অসুস্থতা দেখে আমার সেদিন খুব খারাপ লেগেছে। রঞ্জিত দা নাই। আমাদের গৌড় ছিলেন এখানে, গৌড়দা, বিএনপির পাগল। গৌড়দার বৌদি বোধহয় এখানে আছে, আমি দেখলাম মনে হলো। আছেন না বৌদি? বৌদি কই আছেন? এই যে বৌদি, লক্ষ্মী বৌদি আমাদের, বসেন। হ্যাঁ, আছেন এখানে। আমাদের বাণীর বাবা ছিলেন সমরেন্দ্রনাথ গুহ, তাই না? এই এলাকায় তিনিও আমাকে খুব স্নেহ করতেন। আমার মনে আছে ওনার বাসাটা এই পাশে ছিল। প্রথম নির্বাচনে উনি খুব আমার জন্য কাজ করলেন। 1989 সাল, তখন আমি বয়সে একেবারে যুবক, তরুণ। আমাদের রঞ্জিত বাবু ছিলেন বাজারের বিশিষ্ট একজন বড় ব্যবসায়ী, রঞ্জিত সাহা। তিনি ছিলেন আমাদের একসময়, তিনি কমিশনারও ছিলেন। একসময় বিএনপির তিনি খুব ভালো একজন সমর্থক ছিলেন। সৌন্দর্য কি করবো রে? যাই হোক, শোনা যাচ্ছে আমাদের এরকম বহু মুরব্বী, বহু বন্ধু চলে গেছেন। আমাদের সোনালী ব্যাংকে চাকরি করতেন মধুবর ভাই, আমাদের শিমুলের আব্বা, তিনি চলে গেছেন। অনেকেই, মাহাতাব কাকা, এরা আরো সিনিয়র, বসির মন্ডল, ওই এলাকার বসির মন্ডল ছিলেন, আবার খুবই স্নেহ করতেন। ইনসান ডাক্তার, তারপরে বসির চেয়ারম্যান এলএম মন্ডল, কাদের মন্ডল, বহু লোক ছিলেন, বহু মানুষ কিন্তু আমাদের ছেড়ে চলে গেছেন। কেমন আমাদের আকমলের আব্বা অসীম স্নেহ করতেন। আমাদের আকমলের আব্বা, আকমলের আম্মাও কয়েকদিন আগে চলে গেছেন। আমাদের 3 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি ছিলেন আমাদের মন্টু ভাইও কিন্তু চলে গেছেন। যাই হোক, বহু মানুষ আমাদের ছেড়ে চলে গেছেন, যারা আমাদেরকে ভালোবাসতেন, পরম স্নেহে আমাদেরকে আগলে রেখেছেন। এরকম বহু মানুষ, সারাম মোহন সাহেব, হ্যাঁ উনিও, যাই হোক, এরকম বহু। আমরা সবাই দোয়া করবো আল্লাহ যেন তাদের বেহেশতে নেন,
আর হিন্দু ভাই যারা মারা গেছেন তারা যেন স্বর্গবাসী হন। কেমন? এই শৈশবকালে আমি তাদেরকে চিনতাম, শৈশবকালে এই শৈশবকালে এই সমস্ত মুরব্বীরা আমাদেরকে স্নেহ করেছেন খুব। শৈশবকাল থেকেই আমাদের এখানে আসা যাওয়া। এইখানে একটা পুকুর ছিল বড়, যেখানে আমরা এখন দাঁড়ায় গল্প করছি। বোধহয় কয়েক বছর আগে আমি কয়েকবার ছোটবেলায় যখন আমরা কলেজে পড়ি, এখানে আমরা সাঁতার কাটতে আসতাম। এই এলাকা ছিল আমাদের শৈশব, আমাদের কৈশোরের একটা বিনোদনের জায়গা। এই এলাকা ছিল আমাদের এখানে চলাফেরার জায়গা। এইখানকার মাঠে ঘাটে আমরা বড় হয়েছি। এখানে বহু দিদিদের আমরা চিনতাম, বহু বোনেরা, বহু কাকিমারা, যারা আমাদেরকে স্নেহ করেছেন, ভালোবেসেছেন। কথা কম বলার পিছনে আমরা সেই কারণেই আজকে আপনারা এত মানুষ এসছেন। এই যে মানুষ ভালোবেসেছে, আমাদেরকে স্নেহ করেছে, সে কারণে 1989 সালে যখন আমি আমার বয়সে তরুণ, তখন এরা সকলে মিলে আমাকে রাজবাড়ী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। আমি চেয়ারম্যান নির্বাচিত হবার পর আমি দায়িত্বের সঙ্গে, সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যখন আমি চেয়ারম্যান ছিলাম, এই এলাকা ছিল একটা অন্ধকার নগরী। এই এলাকা ছিল ভাঙাচোরা, অনুন্নত একটা জনপদ, যেখানে কিছুই ছিল না বলতে বলা চলে। রাস্তা, বিদ্যুৎ, পানি কিছুই ছিল না। আজকে তরুণেরা হয়তো জানবে না, কিন্তু আমাদের বন্ধুরা, আমাদের মুরব্বীরা, তারা জানেন যে কি একটা ভীষণ বাজে সময়ে আমরা রাজবাড়ী পৌরসভার দায়িত্ব নিয়েছিলাম। এই পৌরসভাকে আমরা ধীরে 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 আমাদের সামর্থ্য মতো গড়ে তুলেছি। সবচেয়ে বড় কথা আমি বলবো, এই রাজবাড়ী পৌরসভার এলাকায় হিন্দু মুসলমান সবাইকে নিয়ে আমরা একসঙ্গে থেকেছি। একদিনের জন্যও কোথাও সামান্যতম হিন্দু মুসলমানের বিরোধ আমরা তৈরি হতে দেইনি। আমার কাকিমা যেমন আমার পরম স্নেহে আমাকে পুজোর মধ্যে একটা নাড়ু খাইয়েছেন, আমার চাচিমাও পরম স্নেহে ঈদের দিন আমাকে ডাক দিয়ে আমাকে তার বাসায় সময় খাইয়েছেন। কাকিমার চাচিমার মধ্যে আমি কোনো তফাৎ খুঁজে পাই নাই। আমার শৈশবে, আমার যৌবনে এবং এখনো আমি আমার কাকা এবং চাচা, কাকি এবং চাচির মধ্যে কখনো ফারাক করে দেখি নাই। আমরা এইখানে তাই যখনই কোনো সমস্যা হয়েছে, আমরা তখন সবাই মিলে এলাকায় শান্তি রক্ষার জন্য ঐক্যবদ্ধ থেকেছি। বন্ধুগণ, আজকে নির্বাচন, এই নির্বাচনের সময় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আপনাদের জানা আছে। আজকের এই যুগে আমি আপনাদের ব্যাখ্যা না করলেও আপনারা সবাই জানেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, পরিবেশ এক ভয়াবহ অবস্থার মধ্যে আছে। বাংলাদেশে স্থিতিশীলতা নাই, বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা নাই। বাংলাদেশের রাজনীতির স্থিতিশীলতা না থাকার কারণে এই সমাজ জীবন একটা অনিশ্চয়তার মধ্যে ভেসে বেড়াচ্ছে। একটা নির্বাচিত সরকার নাই। পৃথিবীর সব দেশ পরীক্ষা করে মনে করেছে যে জনগণের দ্বারা নির্বাচিত সরকারই কেবল একটা রাষ্ট্রে স্থিতিশীলতা আনতে পারে। মানুষের পছন্দসই একটা সরকারই কেবলমাত্র
একটা রাষ্ট্রে, একটা সমাজে মানুষের মনে স্থিতিশীলতা আনতে পারে, শান্তি আনতে পারে এবং দেশের উন্নতি হতে পারে। আজকে দেশে নির্বাচিত সরকার নাই, আজকে দেশে অনির্বাচিত সরকার। একটা অনিশ্চয়তার মধ্যে দোল খাচ্ছে গোটা বাংলাদেশ। গোটা বাংলাদেশ একটা পেন্ডুলামের মধ্যে দোল খাচ্ছে সবসময়। কি হবে এই বাংলাদেশের ভাগ্য, কোন দিকে আমরা যাচ্ছি আমরা কেউ বুঝতে পারছি না। তাই বাংলাদেশের আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের প্রত্যেককে ভাবতে হবে নির্বাচনের ভেতর দিয়ে আমাদের এইখানে রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে হবে। যদি স্থিতিশীলতা না আসে এখানে শান্তি থাকবে না, মানুষ ক্রমাগত দরিদ্র হবে, যুবকেরা চাকরি পাবে না, কাজ পাবে না, চারিদিকে চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, চাঁদাবাজি, মাদকের সয়লাভ হয়ে যাবে। একটা স্থিতিশীল, দায়বদ্ধ এরকম একটা সরকার আমাদের দরকার। আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে শেখ হাসিনার ভুলের কারণে আজকে বাংলাদেশে আওয়ামী লীগ নামের একটা বড় সংগঠন আজকে বাংলাদেশের রাজনীতি থেকে আমাদের অনেক দূরে সরে গেছে। শেখ হাসিনার রাজনীতির ভুল যদি না হতো তাহলে এরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতো না। সেই ভুল হল জবরদখল করে ক্ষমতায় থাকার চেষ্টা করা, মানুষের ভোটাধিকার হরণ করা, মানুষকে ভোট দিতে না দেয়া, মানুষের অধিকার, তার ভোটের অধিকারকে যখন খর্ব করা হয় তখন নিয়মের ব্যত্যয় ঘটে। ঠিক একটা গাড়ি যেমন আপনি চালান রাস্তা দিয়ে, যদি নিয়ম মতো না চালান সে গাড়িটা খাদে যাবে, দুর্ঘটনায় পড়বে। ঠিক তাই হয়েছে। এবং তাই আজকে আমাদের এইখানে আমাদের বাংলাদেশের রাজনীতির একটা অনিশ্চয়তা, একটা ভয়াবহ সংকট তৈরি হচ্ছে বন্ধুরা আমার। তাই আমি আপনাদের বলবো, এই বিবেচনার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এই বিবেচনার জায়গা থেকে প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, কৃষক, জেলে, তাঁতি, ব্যবসায়ী, শিক্ষক, ইমাম, পুরোহিত, সকল মানুষের দায়িত্ব হচ্ছে 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে একটা নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা। আমি প্রার্থী হিসাবে আজ আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। 2001 সালে আপনারা আমাকে একবার এমপি নির্বাচিত করেছিলেন। আমি একটু আগে যা বললাম তারপরের ঘটনা সব আপনাদের জানা। আজকে শুধুমাত্র ভোটের প্রয়োজনে আমি আপনাদের সামনে আসি নাই। আমি আবারও বলি, আমি শৈশব থেকে এইখানকার শ্রমজীবী মানুষের সঙ্গে বড় হয়েছি। এইখানকার খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা, কুলি, মজুর, মুঠে, এইখানকার ছোট দোকানদার, সাধারণ মানুষ যারা সারাক্ষণ নিজে বেঁচে থাকার জন্য জীবনের সঙ্গে লড়াই করেছে, তাদের সঙ্গে একসঙ্গে বড় হয়েছি। সেই কারণে এই এলাকার আর্থ সামাজিক উন্নয়নের জন্য, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য সারাক্ষণ আমি ভাবি কি করে এই এলাকা উন্নত করা যায়। এই এলাকা খুব দরিদ্র, আমরা খুব দরিদ্র। বাংলাদেশের মধ্যে রাজবাড়ি নাকি দরিদ্র, রাজবাড়িকে কেউ চেনে না। আমি গেছি সিলেটে, বলে বাড়ি কোথায়, আমি বললাম রাজবাড়ি। রাজবাড়ি কোথায় এইটা বোঝে না, বলতে হয় কত, বলতে হয় ফরিদপুরের রাজবাড়িকে বাংলাদেশের মানুষ আসলেই চেনে না। চেনার মতো আমাদের কিছু নাই।
এনার মতো এখানে আমাদের কিছু কিছু নাই। আমাদের এখানে অর্থনীতির উন্নয়ন নাই, আমাদের এখানে শিল্প কল কারখানা ব্যবসা বাণিজ্য নাই, আমাদের এইখানে নাই কোনো বড় প্রতিষ্ঠান। এই জন্য রাজবাড়িকে মানুষ চেনে না। বন্ধুগণ, আমরা তাই এই নির্বাচনে, গত নির্বাচনে 2006 সালের পর থেকে যখন আমরা ক্ষমতা হারালাম, তখন থেকে আমি ভেবেছি আমাদের এই এলাকায় উন্নতির জন্য কি করা যায়। দীর্ঘ সময় আমি এটা ভেবেছি এবং আমি এটা গবেষণা করেছি। আজকে তাই আমাদের সামনে অনেকগুলো কাজ একটু জরুরি ভাবে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। আমাদের পদ্মা সেতুটা করা দরকার, ঠিক কিনা বলেন? মা বোনেরা একটু বসেন, একটু বসেন, আর 5টা মিনিট 10টা মিনিট বসেন, বসেন, একটু কথা বলি, বসেন। আমাদের অনেক দেরি আছে, বসেন একটু। আমাদের পদ্মা সেতুটা কি দরকার? হাত তোলেন তো সবাই, কে কে চান পদ্মা সেতু? পদ্মা সেতু আমাদের দরকার। এই পদ্মা সেতু হলে আমাদের কি সুবিধা হবে? এই পদ্মা সেতু হলে এখানে গ্যাস আসবে, এই পদ্মা সেতু হলে এখানে শিল্প কল কারখানা হবে। আমার মনে আছে 1994 সালে আমি রেলগেটে বক্তৃতা দিয়েছি, 1994 সালে, যে পদ্মা সেতু আমাদের করতে হবে। তো ঢাকায় তাহলে আপনার সঙ্গে ঢাকার দূরত্ব হবে আধা ঘন্টা 40 মিনিটের। তাহলে এটা তাহলে যদি পদ্মা সেতু হয়, এই এলাকায় শিল্প কারখানা হবে, ব্যবসা বাণিজ্য হবে, আপনার ছেলে মেয়েদের চাকরি হবে। চাকরি তো আসমান থেকে পড়বে না, আসমান থেকে পড়বে। ক্ষেত্র প্রস্তুত করতে হবে আমাকে। যদি পদ্মা সেতু হয়, এখানে ব্যবসা বাণিজ্য, শিল্প কল কারখানা, আবাসন, পর্যটন, বহু কিছু হবে। তখন আপনার ছেলে মেয়ে এখানে চাকরি হবে। এইখানে মনে করেন আপনার ছেলে ঢাকায় চাকরি করে 20,000 টাকা বেতন পায়, ও ঢাকায় থাকতেই তো 20,000 টাকা লাগে, আপনাকে দেবে কি? আপনাকে দিতে পারে না। সেই কারণে যদি এখান থেকে আধা ঘন্টা 1 ঘন্টার পথ হয়, তাহলে এখানে থেকেই কিন্তু সে চাকরি করতে পারবে। সেজন্য পদ্মা সেতু আমাদের দরকার। আমাদের এই এলাকার উন্নয়নের জন্য পদ্মা সেতু আমাদের দরকার। আমি আমার নেতা জনাব তারেক রহমানকে বলেছি পদ্মা সেতু দিতে হবে। বেগম খালেদা জিয়া আমার সঙ্গে রাজি হয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন এইখানে পদ্মা সেতু হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলো, তখন এই পদ্মা সেতু চলে গেল মাওয়াতে। আমাদের দুর্ভাগ্যের দরজা কিন্তু আর খুলল না, আমাদের ভাগ্যের দরজা আর খুলল না। বন্ধুরা আমার, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে, আমরা পদ্মা ব্যারেজের কথা বলেছি গতকালকে। আমি গত 17 বছর ভেবেছি যে আমাদের এই এলাকার নদী শুকিয়ে যাচ্ছে, পানি নাই, নদী শেষ। নদী শুকিয়ে গেলে এই এলাকা এক সময় না এক সময় মরু অঞ্চলে পরিণত হবে। ফারাক্কাবাদের কারণে আমাদের এইখানে শীতকালে নদী শুকিয়ে যায়। নদী শুকিয়ে যাওয়ার কারণে ফসল হয় না ঠিক মতো, মাছ হয় না ঠিক মতো। আমি এটা আমাদের নেতা জনাব তারেক রহমানকে বারবার জানিয়েছি যে পদ্মা ব্যারেজ আমাদের করা দরকার। আমরা এই রাজবাড়ি থেকে বলেছি, আমরা একটা কমিটি করেছি, সেই কমিটির নাম হচ্ছে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি। সেই কমিটিতে বহু বরেণ্য ব্যক্তিবর্গ আছেন, সেখানে অনেক বড় বড় প্রকৌশলীরা, ইঞ্জিনিয়াররা আছেন, ওয়াটার বোর্ডের অনেকগুলো ডিজি আছেন, দেশের অ্যাম্বাসেডররা, রাষ্ট্রদূত ছিলেন তারা আছেন, বড় বড় জেনারেলরা আছেন, আমলারা আছেন, প্রফেসর, গবেষক, বহু বড় বড় মানুষ তারা আছেন। ওই জাতীয় কমিটি করে আমরা আমাদের নেতাকে বুঝিয়েছি যে আমাদের পদ্মা ব্যারেজ দরকার। আমরা ঢাকায় সেমিনার করেছি, আমাদের পার্টির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই
প্রোগ্রামে ছিলেন, ওই সেমিনারে ছিলেন। সেই পদ্মা ব্যারেজ নিয়ে আমরা কথা বলেছি। এটা শুধু রাজবাড়ির জন্য না, বাংলাদেশের 1/3 মানুষের জন্য পদ্মা ব্যারেজ দরকার। আপনি জেনে খুশি হবেন, আমাদের নেতা সেটা সমর্থন করেছেন। এবং গতকালকে রাজশাহীতে জনসভা ছিল জনাব তারেক রহমানের, আমাদের নেতা। রাজশাহীতে তিনি খুব দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, আমরা আমাদের পানির জন্য পদ্মা ব্যারেজ ইনশাল্লাহ করব। বন্ধুগণ, পদ্মা ব্রিজ, পদ্মা ব্যারেজ একটা বিশ্ববিদ্যালয় আমাদের দরকার, একটা মেডিকেল কলেজ আমাদের দরকার, আমাদের হাসপাতালটা ভালো করা দরকার, আমাদের এখানে রেলওয়ে ওয়ার্কশপটা হওয়ার কথা সেটা আমাদের করা দরকার, আমাদের নৌবন্দর করা দরকার, আমাদের বহু কিছু আছে, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, ছেলেমেয়েরা যাতে লেখাপড়া করতে পারে সেই ব্যবস্থাটা করা দরকার। ও কাজ আমাদের সামনে। তাই শুধু নির্বাচনটা ভোটের কারণে আমরা বিবেচনা করছি না, নির্বাচনটা আমরা বিবেচনা করছি এই অঞ্চলের মাটি মানুষের জন্য, তাদের উন্নয়নের জন্য আমরা সর্বোচ্চ কি করতে পারি সেই পথটা খুঁজে বের করার জন্যই কিন্তু আমরা এই সমস্ত পদ্মা ব্যারেজ, পদ্মা ব্রিজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড আমরা করতে চাচ্ছি। আমি আপনাদের অনুরোধ জানাবো, অন্ততপক্ষে বাংলাদেশের, অন্ততপক্ষে রাজবাড়ির এই উন্নয়নের প্রয়োজনে এইবার আমরা সকলে একসঙ্গে একজোট হয়ে সমস্ত মানুষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মানুষ, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের, সমস্ত জাতের মানুষ, সমস্ত পেশার মানুষ একযোগে একসাথে কণ্ঠ মিলিয়ে বলে, ভোট দেব কিসে, ভোট দেব কিসে, ধানের শীষে। আর একটা কথা বলি, ষড়যন্ত্র চলছে, বলছেন ষড়যন্ত্র চলছে। একদিকে একটা গণতান্ত্রিক শক্তি বিএনপি, অন্যদিকে সাম্প্রদায়িক শক্তি, অন্যদিকে সাম্প্রদায়িক শক্তি। একদিকে গণতান্ত্রিক শক্তি বিএনপি, বিএনপি মনে করে এই দেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, গারো, হাজর, সমস্ত সমতলের মানুষ, পাহাড়ের মানুষ, সকলের এই বাংলাদেশ। বিএনপি মনে করে এই ভূখণ্ড, এই বাংলাদেশ নামের ভূখণ্ডে আমরা সবাই একসঙ্গে বাস করব, ধর্ম হবে যার যার, রাষ্ট্র হবে সকলে। আমরা মুসলমান, আমি আমার ধর্ম পালন করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি। হিন্দু যিনি তিনি সন্ধ্যা হলে উলুধ্বনি দিয়ে পূজা করবেন, তিনি নিশ্চিন্তে পূজা করবেন। একটা পৃথিবীর কোন রাষ্ট্র নয় যেখানে সমস্ত মানুষ এক ধর্মের, সব জায়গায় নানা ধর্মের, নানা জাতের, নানা বর্ণের মানুষ বাস করে। সেই কারণে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন, শুধুমাত্র একটা ধর্মের জন্য যেন রাষ্ট্র না হয়, রাষ্ট্রটা হতে হবে সকল ধর্মের, সকল মানুষের, সমস্ত জাতের। আজকে আমাদের চারিদিকে দারুণ একটা ষড়যন্ত্র। আমি একটু আগে আসার সময় আমি দেখছিলাম জামাতে ইসলামের আমির একটা সাক্ষাৎকার দিচ্ছেন। সাংবাদিক জিজ্ঞেস করেছেন যে আপনারা যে 300 সিটে নমিনেশন দিলেন, কোন মহিলাকে কি নমিনেশন দিয়েছেন? উনি বললেন, না, মহিলাকে নমিনেশন দেই নাই। কেন? স্পষ্ট করে জামাতের আমির বলল, মহিলা নেতৃত্বকে জামাতে ইসলাম পছন্দ করে না। আমরা মনে করি মহিলারাই বাংলাদেশের অর্ধেক জনগোষ্ঠী, এই মহিলাদেরও বেঁচে থাকার, কর্ম করার অধিকার আছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি যখন ক্ষমতায় আসে তখন মহিলাদের ঘর থেকে বের হতে দেয় না। আপনি পাশেই দেখেন, আফগানিস্তানে যখন এই ধর্মীয়, উগ্র ধর্মীয়রা
তারা যখন গেছে ধর্ম, আমরা যারা ধর্ম, এই উগ্রতা কিন্তু মনে করেন হিন্দুদের মধ্যেও আছে, উগ্রতা মুসলমানদের মধ্যেও আছে। আমরা হলাম উদার মুসলিম, হিন্দুরা উগ্রবাদ দিলে তারা হলো উদার হিন্দু। সকলে মিলেই আমরা এক দেশে বাস করি। এই উগ্ররা আজকে আফগানিস্তানে সরকার গঠন করেছে, সেই আফগানিস্তানে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে, স্কুলে যাওয়া নিষেধ। এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসলে আজকে মেয়েদেরকে ঘর থেকে বের হতে দেবে না, মেয়েদেরকে কর্মস্থলে যেতে দেবে না। সুতরাং আজকে খুব সাবধান, আজকে খুব সাবধান যে আমাদের এখানে এই উগ্র সাম্প্রদায়িক শক্তি যারা আমাদের মধ্যে বিরোধ তৈরি করে, তারা যেন কোনো সুযোগ না পায়। আবহমান কাল ধরে, দীর্ঘকাল ধরে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এক গ্রামে, এক মহল্লায় একসঙ্গে বাস করছি, ঠিক কিনা বলেন? দীর্ঘকাল আমি আমার শিশুকাল থেকে দেখে এসছি। হ্যাঁ, আমার শিশুকাল থেকে, আমার শৈশবকাল থেকে দেখছি হিন্দু মুসলমান একসঙ্গে বাস করে। আজকে নতুন করে একটা শব্দ শোনা যাচ্ছে, মানুষের মধ্যে বিভাজন। তাই আমি আপনাদের সবার বলবো, বিশেষ করে হিন্দু ভাইদের বলবো, হিন্দু মা বোনদের বলবো, একসঙ্গে থাকেন, আমাদের সঙ্গে থাকেন, একসঙ্গে থাকেন, আমাদের সঙ্গে থাকেন। কোন শক্তি নাই এইখানে হিন্দু বা সংখ্যা লঘিষ্ঠদের কোন ক্ষতি করতে পারে। আমাদের একসঙ্গে থাকতে হবে। কিন্তু নিজে নিজে যদি মনে করেন যে আমি বাড়াবো না, আমি ওনাদের সঙ্গে থাকবো না, সব কাজ হয়ে যাবে, তা কিন্তু হয় না। একসঙ্গে থাকবেন, আমরা ভাই ভাই, একসঙ্গে থেকে আমরা এখানে শান্তিপূর্ণ বজায় রাখবো। রাজবাড়িতে 15 বছর আমি পৌরসভার মেয়র ছিলাম। আমি মেয়র হওয়ার আগে আমার মনে আছে বাবরি মসজিদ নিয়ে এখানে একটা দারুণ সমস্যা তৈরি হয়েছিল। সারা রাত থেকে আমরা পাহারা দিয়েছি। আজকে আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়িত্ব। এখানের সাম্প্রদায়িক সম্প্রীতি, ভালোবাসার একটা শহর, সমস্ত মানুষের পরস্পরের প্রতি ভালোবাসা, পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা, এইটা দিয়ে আমাদের একটা রাষ্ট্র হবে, আমাদের এই শহর হবে, আমাদের এই জেলা হবে। সুতরাং আমি আপনাদের কাছে শুধু সমর্থন প্রত্যাশা করছি না, আমি আশা করছি আসেন আমরা আমাদের এই এলাকার উন্নয়ন আর শান্তির জন্য আমরা একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং সমস্ত পেশার মানুষ একসাথে একসঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলি, ভোট দেব কিসের? বলেন, ভোট দেব কিসের? ভোট দেব ধানের শেষে। আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা কথা বলি, মাদকের দেশ ভরে গেছে নাকি? যারা মাদকের ব্যবসা বাণিজ্য করেন, আমি তাদের স্পষ্ট বলি এখান থেকে সরে আসেন। নির্বাচনের পরে এই ব্যাপারে কিন্তু আমরা ছাড় দেব না। কোন মাদক, কোন চাঁদাবাজি, কোন গুন্ডামি, মস্তানি এই শহরে চলবে না। এইখানে ট্রেন আছে, আর কি আছে, ওয়ার্কশপ হবে, খুব দরকার। না না না, কারো কেউ জমি হারাবে না। এইখানে যা আছে ডেভেলপমেন্ট কাজ, আমি জানি, ওইটা জানি। হ্যাঁ, 3 নম্বর রোডে ট্রেন নাই, 3 নম্বর রোডে একটা প্রাইমারি স্কুল নাই, এখানে সবকিছু হবে। আপনারা সবাই একসঙ্গে থাকবেন, আমার সঙ্গে থাকবেন। হরিজন পল্লী আসতে সবাইকে ধন্যবাদ। একসঙ্গে থাকবেন। নির্বাচনের পরে আমরা আপনাদের নিয়ে বসে আমাদের এই এলাকা উন্নয়নের জন্য সমস্ত ব্যবস্থা নেব ইনশাল্লাহ। ভালো থাকবেন। জোরে বলেন, ভোট দেবো কিসের? আবার জোরে বলেন তো, ভোট দেবো কিসের? ধন্যবাদ। সবাই ধন্যবাদ।
আমি সকলকে ধন্যবাদ জানাই 1, 2 এবং 3 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ আপনাদের সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে জনসভায় এই মুহূর্তে শেষ হয়ে গেল। আমাদের তরফ থেকে সকলকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের আজকের সভার সভাপতি জনাব আব্দুল খলিল মন্ডল 2 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি, উনি সভাপতির বক্তব্য হিসেবে সমাপনী বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 1, 2, 3 সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানকে সাফল্য করার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আদালত কাজ ফেলে রেখে আমাদের ক্যান্ডিডেট আলিনাজ মাহমুদ ভাইয়া আমাদের এখানে এসেছে বলে সবাইকে ধন্যবাদ দিয়ে, তাকে আন্তরিক ধন্যবাদ দিয়ে 1, 2, 3 সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ দিয়ে আজকের বক্তব্য শেষ করছি এবং সেই সাথে এই সভা সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সুশৃঙ্খলভাবে আমরা আস্তে আস্তে করে হব। আমরা আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য এবং সকলকে কথা বলার জন্য আমরা সুযোগ দিতে পারিনি। আমি বড় দুঃখিত, বড় বিএনপির পক্ষ থেকে বড় দুঃখিত। তারপর এখন আমরা বলার জন্য আমাদের 1, 2, 3 নম্বরের এসেছেন যারা বক্তব্য দিতে পারেন নাই সময় স্বল্পতার কারণে আমরা সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আন্তরিকভাবে দুঃখিত। আজকের সমাবেশ এখানে সমাপ্তি ঘোষণা করা হলো।